বাবু ছিল, তার ছেলে ছিল, এবং জানাজা পড়ার পরে মসজিদে জানাজা পড়ার পরে তো দালিব আমাকে বললো যে আমিও যাব। দালিব কিন্তু একটু অসুস্থ ছিল, মেডিকেশনে ছিল। তাই বললাম তুই এত রাত হয়ে গেছে, রাত তখন 12টা, তুমি এখন এই অবস্থায় যেতে পারি, যেহেতু ড্রাইভ ইয়োরসেলফ পাই না, তাও জোর করে সে গেল। 1:30 পর্যন্ত আমরা যে দাফন করলাম বরানি গোরস্থানে, জুনায়েদের আব্বার কবরে জুনায়েদকে দাফন করা হলো। তো আমি দালিব আর আমাদের একটা জুনিয়র ববি, আমরা 3 জন ছিলাম, এবং ওর আত্মীয় স্বজন ছিল। ভাবতে অবাক লাগে যে দালিব কি তখন জানতো 4 মাস পরে তাকে চলে যেতে হবে। এইটাই আমার মাথায় খালি খুব রাখছে, মানে সেদিন জোর করে সে থাকলো। আমি বললাম তুই চলে যা, তোকে অনেক রাত হয়ে গেছে, ইউ হ্যাভ টু ড্রাইভ ইয়োরসেলফ, ওকে মেডিকেশনে থাকতে হয়। বাট হি ওয়াজ অ্যাডামেন্ট। মানে এটাই মাথায় ঘুরপড়, অনেক কিছু মাথায় ঘুরপড় খায়, বাট ইজ দ্য লাস্ট থিংস। বন্ধু ছিল, ভেরি ক্লোজ ফ্রেন্ডস। জুনায়েদ ওয়াজ মানে একদম ক্লাস 3 থেকে আমরা একসঙ্গে ক্লাস 3-4 থেকে, and then Zalib was from class 7 college friends, so that's it. তো আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে হামিদ ভাই ও বড়রা যেটা এখানে সবাই এসেছেন, আমাদের দোয়া মাহফিল, আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদের ফ্রেটার্নিটি ইজ এ ভেরি লার্জ ফান্ড, আমরা সবাই সবার জন্য সবসময় আগে আসি, দোয়া খায়রাত করি। কি বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি, এবং অন্যান্যরা যে দালিবের অন্যান্য কলিগসরা যাদেরকে আমরা চিনি না, বাট আমরা সবাই এসেছেন আমাদের এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলমগীর, আর যদি কেউ বলতে চায় না, মানে it will be good if they can vent out their feelings. কেউ যদি কিছু বলতে চায়। আর তো কাউকে পাচ্ছি না, যদি কেউ কিছু বলতে চান কাইন্ডলি। আমি একটা কথা বলছিলাম মডারেটরকে, এই ভিডিওটা কোনোভাবে শেয়ার করা যায়, যারা মিস করছে তারা যদি দেখতে পারে, কারণ দেয়ার ইজ আ লট অফ গুড ইনফরমেশন অ্যাবাউট দালিব, যেটা আমরা অনেকেই জানি না। Video will be made available, but how you get it, that's the problem. আমার ফেসবুকে থাকবে, অর্কাতে এটা সার্কুলেট করা হবে, অর্কা ফেসবুকে সার্কুলেট করা হবে। তো বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করব। মারুফকে ট্যাগ করলে আমরা দেখতে পাবো। মারুফকে ট্যাগ, ওকে ফাইন। জি, মারুফের ফেসবুক অ্যাকাউন্ট আছে এখনো? হ্যাঁ, ওটা এখন অ্যাক্টিভ। ফেসবুকে গ্রুপে যে এছাড়াও মিস্টার হক, আপনি যদি অর্কা ORCA এটা দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন আমাদের অর্কা ইয়ে পাবেন। I think you can also visit them just for. Okay, thank you. আর কেউ যদি কিছু বলতে চায়, প্লিজ, this is the opportunity for you to vent out your feelings. Catharsis, purgation. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুজা বলছি ভাই, মানে বলো। আমার তো মানে দালিব ভাইয়ের সাথে কলেজের পরে একবারই দেখা, একবার ওই মুসলিম ক্যাপিটালসে গেছিলাম, হাফিজ ভাইয়ের সাথে দেখা হলো, দালিব ভাইয়ের সাথে দেখা হলো। আলটিমেটলি আমরা মানে কিছু করিনি, বাট আই স্টিল রিমেম্বার যে অসম্ভব আর কি, মানে এই যে একটা পোলাইট মানুষ, মানে পোলাইট অ্যান্ড স্মার্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। তো এই জিনিসটা আমার আর কি, মানে ওই বোধহয় ওনার সাথে লাস্ট দেখা হয়েছিল এরকম 2017 সম্ভবত, অথবা 18 হতে পারে। আর আমাদের জন্য বোধহয় একটা রিমাইন্ডার যে আসলে এত লোকজন আমরা হারাচ্ছি, এবং সাম আর সো আনএক্সপেক্টেড, যে আমাদের উই নিড টু রেডি আওয়ারসেলফ। মানে এখন থেকে যদি কেউ 20 বছরও বাঁচি, 30 বছরও যদি বাঁচি, উই ইভেন্চুয়ালি হ্যাভ টু গো। তো এই খাতাটা যত পজিটিভ করা যায় আমাদের প্রত্যেকেরই সেই চেষ্টাটা করা উচিত। আর we will all pray for Dalib bhai, and we will pray for all our brothers and everybody else, including Junaid bhai, এবং আমাদের তো আরো কতজনই এই বছর মারা গেলেন। So basically that's all I had to say. মানে বেসিক্যালি
মানে কিছু গুছিয়ে বলাটা আসলে খুব কঠিন। থ্যাংক ইউ সুজা। আলমগীর ইয়ে মনে হয় হাত উঠিয়েছে, আদিব। Adib, you want to talk again? Adib? No, this is Mubashir Matin. ও এটা কে? আচ্ছা আলমগীর আমাকে পরে দিস। একটু বলতে পারি, আমি আদনান আব্দুর রকিব, আমি চিটাগং স্টক এক্সচেঞ্জে আছি। বলতে চাই ওনার সাথে আমি আসলে গত 23 বছর ধরে কাজ করছিলাম চিটাগং স্টক এক্সচেঞ্জে। উনি একজন ভিশনারি ছিলেন ক্যাপিটাল মার্কেটের জন্য। তো ক্যাপিটাল মার্কেটের অনেক ডেভেলপমেন্ট, অনেক রিফর্মস ওনার হাত দিয়ে এসছে, যেটা আজকে ক্যাপিটাল মার্কেটে আমরা দেখছি। এবং উনি খুব স্বপ্ন দেখতেন যে ক্যাপিটাল মার্কেট নিয়ে, কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে বেসিক্যালি। উনি সবসময় বলতেন যে সাউথ ইস্ট এশিয়াতে সব জায়গাতেই ক্যাপিটাল মার্কেট হয়ে গেছে, সরি কমোডিটি এক্সচেঞ্জটা, শুধু বাংলাদেশ ছাড়া। তো উনি খুব স্বপ্ন দেখতেন যে আমাদের একটা খুব উন্নত মানের একটা কমোডিটি এক্সচেঞ্জ হবে। তো উনি আজকে চলে গেছেন, হয়তো কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশে হবে, বাট আমি জানি না ওনার কথা কেউ, ওনার যে ড্রিম ছিল, স্বপ্ন ছিল, সেটা কেউ মনে রাখবে কিনা। তো আমি এখানে সাইদ ভাই আছেন, এখানে সাইদ ভাই তোমার সাথে অনেকদিন কাজ করেছেন এবং ক্যাপিটাল মার্কেটে উনি ভেরি মাচ অ্যাক্টিভ। আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনি একটু খেয়াল রাখবেন যেন বাংলাদেশে যদি কখনো কমোডিটি এক্সচেঞ্জ হয় ওনার কন্ট্রিবিউশনটা যেন রিকগনাইজ হয়। এবং উনি যে স্বপ্নটা দেখেছিলেন অনেক আগে থেকেই, এবং আজকে যে এক্সচেঞ্জ গুলো ডিম্যাটেরিয়ালাইজ ফর্মে কাজ করছে, সেটাও কিন্তু ওনার স্বপ্নেরই একটা বাস্তবায়ন। তো এখানে ক্যাপিটাল মার্কেটে আসলে তো কন্ট্রিবিউট করার মতো লোকজন খুব কম এখনো আমি মনে করি, কারণ নিজের পয়সায় রিসার্চ করে একটা জিনিস, একটা প্রোডাক্ট আনার জন্য যে ইনডেপথ নলেজ থাকতে হয়, যেটা নিজে থেকে আগে আর্ন করতে হয়, শিখতে হয়, জানতে হয়, তারপর ইমপ্লিমেন্ট করতে হয়, সেই ধরনের নিজের পয়সায় পড়াশোনা করে নিজের পয়সায় ট্রেন হয়ে তারপরে দেওয়ার মতো এই ধরনের মানসিকতার লোক বোধহয় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে আছে বলে আমার মনে হয় না। তো আমি সাইদ ভাইকে এটাই বলবো, আমি সাইদ ভাইকে আমার সাথে অবশ্য পরিচয় নেই, আমার সাথে অনেকবার দেখা হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জে অনেক ভাই থ্রুতেই। তো আমি আশা করব কমোডিটি এক্সচেঞ্জ একদিন বাংলাদেশে হবে, বাট ওনার কন্ট্রিবিউশনটা, ওনার যে স্বপ্ন ছিল সেটা যেন রিকগনাইজ হয়। No, thank you. I remember your face. You are very right. Actually, একটা কথা আমার বলা হয়নি, মারুফ বছরের পর বছর এবং দিনের পর দিন আমার অফিসে আসতো এবং বেশিরভাগ সময় সে বসেই আগে বলে নিত গাল দেবেন না তো, এই গাল দেবেন না তো যখনই বলতো তখন আমি বুঝতাম ও কোনো আইডিয়া নিয়ে আসছে। He was always full of ideas. তার কাছে সবসময় কোনো পেপার থাকতো, and as you said, এই রিসার্চের জন্য সে নিজে যেরকম খরচ করেছে, আমাদেরকেও সে কিন্তু ঘাড়ের উপর থাকতো, এইটা দেন ওটা দেন করে দেন, তার পেপার দেখানো, এবং সে একটা কিছু দাঁড় করিয়ে ফেলতো। এই যে একটা কিছু করার আগ্রহ, এবং প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে সিডিবেল করার সময় সে বলতে গেলে একদম হাতে কোদাল নিয়ে কাজ করেছে। চিটাগং স্টক এক্সচেঞ্জের অটোমেশন সে ওইভাবে করেছে। দেন অন্যান্য যত রকম রিফর্মস, ডিজিটাইজেশন, প্রত্যেক জায়গায় তার হাতের স্পর্শ আছে এবং আমি তার সাক্ষী। অ্যান্ড অবশ্যই ইউ উইল বি রিমেম্বার্ড। অ্যান্ড আই হ্যাভ সিন, এটা একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের মিডিয়ায় যারা এই বিটের জার্নালিস্ট, ক্যাপিটাল মার্কেট বা ফিনান্সের জার্নালিস্ট, এভরিবডি হ্যাজ রিটেন অ্যাবাউট হিম। সুজয় মহাজন আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের, রায়হান, তারা ইন্ডিপেন্ডেন্ট টিভি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারের এডিটর, তারা নিজেরা ব্যক্তিগতভাবে লিখেছে। তারাও তখন ইয়াং ছিল, আজ থেকে 20 বছর আগে যখন আমরা কাজ করতাম একসাথে, এবং আমার অফিসে চিটং থেকে মারুফ আসলে আমার এখানেই মিটিং হতো, এবং তারা প্রত্যেকে মনে রেখেছে এবং অ্যাকনলেজ করেছে তার কন্ট্রিবিউশন। আসলে ভালো কাজ কখনো লুকায় থাকে না, এটা প্রকাশিত হয়ে যায়, মানুষ বুঝতে পারে যে এর পিছনে কে আছে। অনেকেই ক্রেডিট নিয়ে নেয় আমাদের দেশে, বাট মারুফ উড অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ এ পায়োনিয়ার। এবং আসলেই তাকে গাল দিতাম আমরা, আমি অন্তত দিতাম যে তুমি স্ট্রেস নিও না। আমি বিশেষ করে যখন আমাকে বললো ওর ঘুমাতে সমস্যা হয় বা ওর কানে একটা আওয়াজ হয়, ঝিঝি আওয়াজ হয়, যেটা আমারও একটা প্রবলেম ছিল, তখন থেকে আমি আসলে ওকে গাল দিতাম যে আর কত, স্টপ, টেক এ পজ। বাট ও শুরু করতোই যে আর গাল দিয়ে না, কিন্তু তারপরে সে আরো 2টা নতুন আইডিয়া
সে প্লেস করে চলে যেত যে ভেবে দেখেন কি করা যায়। সো হ্যাঁ, এখনো শেষ দিন পর্যন্ত সে সেটা করে গেছে। তার লাস্ট কল আমার সাথে ছিল সম্ভবত 12 আর 13 তারিখে। সে তখনও বলতেছে যে একবার বসা দরকার। তো একবার বসা দরকার যখনই বলছে তখনই বুঝছি ওর মাথায় আবার কিছু আসছে। বাট ইনশাআল্লাহ হলো না, বাট হি উড রিমেম্বার এন্ড হি উড বি অ্যাকনোলেজড ফর শিওর। আমাকে যখন উনি লাস্ট মাসে যখন আমার কথা হয়, ইট ওয়াজ লেট জুন, সো ফার আই ক্যান রিমেম্বার। আমাকে ফোন করে উনি জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনি নিউ আইডিয়া? আমি বললাম, স্যার নতুন কোনো আইডিয়া তো এই মুহূর্তে নেই, এটা নিয়ে কাজ করছি আমি। তো হোয়াট অ্যাবাউট দি কমোডিটি এক্সচেঞ্জ? তখন নতুন কমিশন বসে গেছে। তো হি হ্যাড প্রপোজাল অলরেডি উইথ দ্য কমিশন, হি সাবমিটেড হিজ প্রপোজাল। তো তখন উনি বলল যে হ্যাঁ, কমিশন খুব প্রমিসিং এখন, লেট দেম সেটল, দেন উইল ডিসকাস अगेन উইথ দেম। রাইট। Tulip, I would expect an article from you. থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমার লেখাটাই আজকে বোধহয় আপনি দেখেছেন হামিদ ভাই, ওই রায়হান ফিনান্সিয়াল এক্সপ্রেসে লিখেছে, ও আমার সাথে কনসাল্ট করে লিখেছে আর কি। আমার লেখাটা মোটামুটি ওখানেই চলে গেছে। আর ইন্ডিপেন্ডেন্ট টিভির যে আপনার শামসুর রহমান ম্যানেজিং ডিরেক্টর, ওর স্ট্যাটাসেও ওইভাবে আমার সাথে আলাপ করে লিখেছে। আর আপনি দেখবেন প্রথম আলোর সুজয় মহাজন খুব ইমোশনাল একটা আর্টিকেল লিখেছে। ওটা একটা অনলাইনে আছে, আর যেটা অফিসিয়াল সেটা প্রিন্টে আছে। অনলাইন ভার্সনটা হয়তো অনেকে দেখে নাই। সুজয় মহাজনকে ওই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বইটা দিয়েছিল মারুফ, ও সেই বইটাকে প্রচ্ছদ বানায় ওর আর্টিকেলটা করছিল। আমি দুটোই পড়েছি, আমি দুটোই দেখেছি। রাইট। আমি শিল্পী ভাইকে একটা কথা বলতে চাই, যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রথম যখন ও চিন্তা করে যে ঢাকায় একটা অফিস করবে, এখনো মনে হয়, তো 1 মাসের মধ্যে অফিস করা হলো। তারপরে তখন খসরু ভাই ছিল, তখন ওইখান থেকে ঢাকায় জায়গা কিনলো, এবং জায়গা কিনলো এই কারণে যে ঢাকা স্টকের সাথে সে পাল্লা দিয়ে স্টকে ঢাকায় একটা অফিস করবে। খুব দুঃখের বিষয়, জমি বেহাত হয়ে পড়ে হয়ে গেল, যে সারিনা হোটেল হয়ে গেল, এবং এটা নিয়ে হোটেল হয়ে গেল। হ্যাঁ, এটা অনেক দুঃখ ছিল তার, ভীষণ রকমের। আর যদি কেউ কিছু বলতে চায়? ভাইয়া আমি কি কথা বলবো? বন্যা বলছি। বন্যা বলো। মুবাশশারা মতিন। জি ভাইয়া, আজকে অনেক রাত হয়ে গেল, আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করলেন, ভাইয়ার কথা বললেন। আমার পরিবারের পক্ষ থেকে আমি ছোট বোন, আমি ওর 2.5 বছরের ছোট, ও আমার খেলার সাথী। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর কোনো ভুল ত্রুটি আপনারা মাফ করে দিয়ে ওর বাচ্চার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই। এটুকুই আমার অনুরোধ। আম্মা একদমই বেড রিডেন, আম্মার জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই। ওর বাচ্চাটার জন্য আপনারা একটু সহানুভূতিশীল থাকবেন। আমরা সবসময় সবকিছু পারি না, আপনারা অনেক অনেক ভালোবাসেন ভাইয়াকে, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ ভাইয়া, সবার জন্য আমার শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বন্যা। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে। আসসালামু আলাইকুম। ভাই, আমি ওনার স্বপ্ন কাজের করার জন্য, বাস্তবায়ন করার জন্য চিটাগাং কমোডিটি স্টক এক্সচেঞ্জ করার জন্য একটা কমিটি হয়েছে, কমিটি করেছে। সেই কমিটির কনভেনার হচ্ছে আমি, এবং আমার এটাতে খুব পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি যে আমার বসের কমিউনিটি স্টক করার জন্য যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমি এই দায়িত্ব পালন করার চেষ্টা করব, এবং আমার জন্য দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সহজ করে দেন। খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা সহজ করে দেন। তো সাইদ একটু কথা বলতে যাচ্ছে হামিদ ভাই। সাইদ একটু শর্টে যদি শেষ করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বড় ভাইরা এবং ছোট ভাইরা এবং আমার বন্ধুরা। আমি দালিব সম্পর্কে তো আমরা অনেক আলোচনা করলাম, তো এখন যেটা আমি একটা কথা বলতে পারি যে দালিবের যে ইউনিক কোয়ালিটি ছিল সেটা হচ্ছে যে যদি কেউ বিপদে পড়ে তাহলে হি উইল বি দ্য ফার্স্ট পারসন টু জাম্প ইনটু ইট, এবং ওর যদি সেটা ক্যাপাসিটি থাকুক বা না থাকুক, বা ওর সময় অসময় হোক, হোয়াটএভার, কিন্তু সে ওই তার প্রবলেম সলভ করার জন্য সে ওটা চেষ্টা করবেই, এবং সে এটা করেছেও, সবসময় করেছে সবার ইয়েতে।
তো আমি আসলে আমাদের ব্যাচ রিপ্রেজেন্টেটিভ হিসেবেও ওর সাথে অনেক ইন্টারাকশন হতো, বিশেষ করে কোনো কিছু হলেও বলতো যে আচ্ছা ঠিক আছে একটা ইয়ে কর, অর্গানাইজ কর ব্যাচের মিটিং, সবাইকে ডাক আমার অফিস, আমরা বসবো, তাতে সুবিধা হবে যে আর কোথাও যেতে হলো না, আমরা ওখানেই বসে একসাথে সবাই গল্প টল্প করবো। এবং সবসময় সে এটাতে অগ্রণী ভূমিকা পালন করত। এবং জটিল কোনো সমস্যা হলে, ওর ব্যক্তিগত বা অন্যান্য বিষয় হলে, ও আমার সাথেই সবসময় পরামর্শ করত। কোনো একটা বিষয়ে সে কাউকে বলেছিল যে কেউ জিজ্ঞেস করেছিল যে আপনার এটা জটিল সমস্যা, আপনার সবচেয়ে মানে বিশ্বাসযোগ্য বা বিশ্বাস ভাজন কে, তো আমার নামটাই বলেছিল। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম ওকে হেল্প করার জন্য। কতটুকু হয়েছিল আমি জানি না, কিন্তু ও সবসময় এই কোয়ালিটিটা, ওর সাথে আমাদের আসলে পার্সোনাল রিলেশনও ছিল। ও আমার মাকে নানি বলতো, বিকজ আমরা যখন ছোট ছিলাম তখন ওর নানা আর আমার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই পরিপ্রেক্ষিতে মেহেরপুর থেকেই সেই সম্পর্কের শুরু। ওর বোন এখনো আমাকে মামা বলে। তো যাই হোক, আমরা ক্যাডেট কলেজে বড় হয়েছি। তো আমার অবশ্য ওর আগে, তার আগেও 2 বছর ওর সাথে আমরা সিরাজগঞ্জে পড়াশোনা করেছি। তো দালিবের জন্য আমরা সবাই দোয়া করব, বিশেষ করে ওর মেয়ে এবং ওর স্ত্রীর জন্য। আমরা ব্যাচেও ডিসকাশন করেছি যে we will collectively stand behind them, beside them, and বুবলি, তোমাকে বলতে চাই যে বাবা চলে গেছে কিন্তু আমরা আছি। ধন্যবাদ। ফুয়াদ কিছু বলবে নাকি? ফুয়াদ তো কো-হোস্ট, ওর আওয়াজ শুনলাম না। ফুয়াদ, you want to say something? ফুয়াদ কিছু বলবি? না, তুমি আনমিউট করো, তুমি মিউট করেছো নিজেকে। ফুয়াদ নিজেকে আনমিউট করো। হ্যাঁ, কিছু বল। হামিদ ভাই, আসসালামু আলাইকুম। আমি আর ডালিব আসলে একসাথে ডানকানে জয়েন করি। ও আমার 2 সপ্তাহ আগে জয়েন করে, তারপরে আমিও জয়েন করি ডানকানে একসাথে। এবং আমাদের দুজনকে আসলে ডানকানে অনেক বেশি পছন্দ করছিল। তারা আমাদেরকে এক বাগানে একই বাংলোতে রাখছিল প্রথমে। আমরা যাতে আমরা 24 ঘন্টায় একসাথে আসলে মোটামুটি দুজনে এক বাগানে কাজ করি। এবং ফলে অনেক জানা যায়, সেটা কত ছিল আমি ফলে আমার ভেরি ফুয়াদ তুমি আনমিউট করো নিজেকে। নিজেকে আনমিউট করো ফুয়াদ। শোনা যায়? এখন শোনা যাচ্ছে। চলো সর্বশেষ করো। 2 সপ্তাহ আগে আমার সাথে কথা হয়েছে এবং তখন আমি একটু সিক ছিলাম। আমাকে এবং ও হসপিটালে গেছে, তখন ওর সাথে কথা হয়েছে। আমাকে বলছে যে কেয়ার করতে, একেবারে বলছে ইউ টেক কেয়ার, এটা গেটিং মানে কোনো রিস্ক নিবা না, ডোন্ট টেক এনি রিস্ক, টেক কেয়ার, লুক আফটার করার জন্য আমাকে বলছে। নিজেই তারে আমি আবার তাকে অ্যাডভাইস করলাম হসপিটালে 1 সপ্তাহ বেশি থাকো ইফ নেসেসারি, এন্ড ইউ গেট কমপ্লিটলি কিউর দেন কাম আউট, ডোন্ট লিভ দ্য হসপিটাল। তো কিন্তু সে তার আগে কি হসপিটালে গেছে, বলছে আই উইল বি ফাইন, তারপরে তো না বলে চলে গেল। আমি আর কিছু বেশি বলবো না ভাই, আমরা সবাই দোয়া করবো তার জন্য। আলমগীর, জি আহমেদ ভাই, এখানে অনেক মহিলা আছেন দালিবের সাথে কাজ করেছে, আমি দেখতে পাচ্ছি। তো তাদের রিপ্রেজেন্টেশন হয় নাই, কিন্তু যদি কেউ কিছু বলতে চায়। আমাদের সমাজে মেয়েরা কথা বলে না। তানিয়া আছে, যেমন তানিয়া বলবে কিনা কিছু? জি স্যার, আমি তানিয়া বলছি। আসসালামু আলাইকুম স্যার।
স্যার হামিদ স্যারের সাথে আমার পরিচয় পার্ল ইনস্টিটিউট থেকে পিআইএফএম। একইভাবে স্যারের সাথে পরিচয়, আমি ওখানে স্যারের সাথে প্রথম জয়েন করি। আমি না বলে পারছি না স্যার, এডুকেশন আর ট্রেনিং এর ব্যাপারে এতখানি উদার ছিলেন ওনার সাথে যারা ছিলেন। তখন আমরা 3টে প্রতিষ্ঠান একসাথে ছিলাম, পিআইএফএম, অ্যালায়েন্স ক্যাপিটাল এবং বেটা ওয়ান। তো সেখান থেকে যারা বের হয়ে এসেছে তাদের নাম না বললে নাই আর কি এখানে। যেমন প্রথম সার্টিফাইড মার্কেট টেকনিশিয়ান, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রথম সার্টিফিকেট কোর্সে বাংলাদেশে যিনি প্রথম, আশাকুর রহমান। তার পুরো কোর্সটা করার জন্য স্যারের যে অবদান, সেটা উনি অলরেডি ফেসবুকে সেটা স্ট্যাটাসও দিয়েছেন। ওনাকে বলেছিলেন যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার পুরো ফিস আমরা অফিস থেকে পে করব, এবং স্যার সেটা করেছিলেন। দুজন সিএফএ হোল্ডার, মমিনুল হক এবং আহসান, ওনারা দুজনই স্যারের পৃষ্ঠপোষকতায় সিএফএ ফুল লেভেল কমপ্লিট করেছেন। এই 3 জনের নাম না বললেই নয়, কারণ তারা এখানে যথেষ্ট পরিমাণে অবদান রেখে চলেছেন। এছাড়া লেখাপড়ার বিষয়ে এছাড়া আরো অনেক, যেখানে যখন যেভাবে স্যারের কাছে যে এসেছে, স্যার তাকে কখনো পেছনে ফেলেন নাই। আর স্টাডির ব্যাপারে স্যারের আমি স্যারের পার্সোনাল সহকারী হিসেবে কাজ করেছি পিআইএফএম, তারপর অ্যালায়েন্সে, বেটা ওয়ানে, এবং হচ্ছে যে আমি লাস্ট করেছি স্যারের সাথে। স্যারই আমাকে চিটাগং স্টক এক্সচেঞ্জে নিয়ে আসছেন, আমি এখন চিটাগং স্টক এক্সচেঞ্জে আছি। স্যারের আমাকে জয়েনিং এর ব্যাপারে আমি যখন মেটারনিটি লিভে চলে গেলাম বিআইএফএম থেকে, স্যার আমাকে জাস্ট ডেকে বললেন, আমাকে চিটাগং স্টক এক্সচেঞ্জের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে দিয়ে বললেন যে দিস ইজ মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আমি আমার ওয়াইফকেও দেখাইনি, জাস্ট সি। আমি বললাম স্যার আপনি কেন যেতে চাচ্ছেন? এর আগে একটু বলি, স্যার সিডিএক্স কমিটি এক্সচেঞ্জ নিয়ে একটা স্যারের প্রতিষ্ঠান স্যার দাঁড় করিয়েছিলেন, সিডিএক্স, যেখানে চেয়ারম্যান ছিলেন মঞ্জুর ইলাহি স্যার। তো সেটা শেষ পর্যন্ত আর হয়নি। তারপর আমি যখন জিজ্ঞেস করলাম স্যার আপনি কেন চিটাগং স্টক এক্সচেঞ্জে আবার যেতে চাচ্ছেন, তুমি শুধু আমাকে বলছেন মাই ড্রিম, মাই এক্সচেঞ্জ, মাই কমিউনিটি এক্সচেঞ্জ। তো আমি আর স্যারকে দ্বিতীয় কোয়েশ্চেন করিনি। স্যার আমাকে বললেন, আমি বললাম স্যার আমাকে একটু সময় দেন, তারপর আমি জয়েন করি। বলছে যে তুমি যদি এখন জয়েন না করো তুমি আর কখনোই জয়েন করতে পারবে না। তো স্যারের সাথে আমি চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মাসে স্যার জয়েন করলেন তখনই জয়েন করলাম। আমার স্বপ্ন ছিল উনি কমিউনিটি এক্সচেঞ্জটা করবেন সিএসসি এর সাথে করে, বাট আনফরচুনেটলি সেটা করা হয়নি। তারপর তো উনি নতুন একটা স্বপ্ন পেয়ে গেলেন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। বাট কমিউনিটি এক্সচেঞ্জ থেকে তুমি পেছনে সরে আসেননি, সেটা করার কিন্তু ওনার কথা ছিল। তো শেষ পর্যন্ত তো আমরা ওনাকে দেখতে পেলাম না এটাতে। এছাড়া উনি যে কাজগুলো করে গেছেন, ওনার পার্সোনাল যে কাজগুলো, যেমন ধরেন ট্রেনিং ইনস্টিটিউটের ক্ষেত্রে আমি যেহেতু ছিলাম এডুকেশনের সাথে, উনি ট্যাগিং হয়েছিলেন সিএফ ইনস্টিটিউটের সাথে, সিআইএসআই, সিএমএ, এবং এগুলোর সাথে প্রথম আমরা ওখানে যে কোর্সগুলো করেছিলাম 6 মাসের সিএফএ ডিপ্লোমা কোর্স, তারপর আমরা করেছিলাম সিসিএনএ, তারপর সিমা, এগুলো সবগুলো প্রফেশনাল কোর্সের এডুকেটিভ লেভেলে যতটুকু হেল্প করা যায় সবটুকু আমাদের প্ল্যানিং এ ছিল, আমরা চেষ্টা করেছিলাম করার জন্য। বাট শেষ পর্যন্ত পিএফএমটা আমরা দাঁড় করাতে পারিনি, কারণ বাংলাদেশে আসলে ট্রেনিং ইনস্টিটিউটকে নিয়ে যাওয়া, অনেক দূর নিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার। ওনার ধারণ ছিল, ট্যাগিংটা ছিল এরকম, চিন্তাটা এরকম ছিল যে বিআইএসএম কে পিএফএম এর সাথে ট্যাগিং করে গভর্নমেন্ট থেকে যদি এআর দেয়, যেটা এখন ক্যাপিটাল মার্কেটে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বলা হয়, তাদের জন্য যদি একটা স্পেশাল কোর্স সার্ভিস চালু করা যায় তাহলে একটা বিশাল ফ্যাক্টর কাজ করতো, লার্ন করানো। উনি বুঝতেন যে ক্যাপিটাল মার্কেটের লোকজনকে আরো লার্নিং করার খুব জরুরি, বাট সে স্বপ্নটা আসলে শেষ পর্যন্ত পূরণ হয় নাই। তো বলতে স্যার সঙ্গে যদি আমরা বলতে চাই, আমি স্যারের সাথে যদি পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করছি অনেকদিন, অনেক কথাই বলা যাবে। এত এত চমৎকার একজন মানুষ। উনি যখন একটা বকা দিতেন আবার ডেকে নিয়ে এমন ভাবে কথা বলতেন যে ভুলেই যেতাম যে স্যার যে বকা দিয়েছে। তারপর আরেকটা বেশ ব্যাপার না বললেই না, যেটা হচ্ছে যে স্যার এর সাথে যদি আমরা 10 মিনিট কথা বলতাম, আমার মনে হতো যে আমি 3টা নতুন শব্দ শিখতাম বা 3টা নতুন জ্ঞান শিখতাম, যে কারণে স্যার সাথে কথা বলতে গেলে সময় যে কখন চলে যেত আমরা কেউই আর কি করতাম না। আর হামিদ স্যার যেটা বললেন যে খাবারের একটা কথা বললেন, আর সুন্দর ব্যবহার, এই দুইটার ব্যাপারে আমি বলবো যে এর চাইতে ভালো এক্সাম্পল আর কেউ হয় না। আমি স্যারের কাছ থেকে এত সুন্দর সুন্দর জায়গায়, এত সুন্দর পরিবেশে কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে পরিবেশন করতে হয়, কিভাবে ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায়, এই ব্যাপারগুলো শিখেছি, এটা আসলে না বললেই না।
সো আসলে আমি শেষ করতে পারবো না, যদি আমি বলতে থাকি সারা রাত ধরে আমি বলতে থাকবো। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, যে আমি স্যারকেও ধন্যবাদ যে আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন, এবং স্যারকে যেন জান্নাতবাসী করেন এবং তার কবরটাকে যেন জান্নাতের একটা অংশ বানিয়ে দেন। আমি ধন্যবাদ। Thank you, Tanya. Amin, amin. Colonel Farooq, I think you have something to say. Tariq, I want you to say. আসলে জি ভাই, আসসালামু আলাইকুম। এখানে আমার বড় ভাইরা আছেন, ছোটরা আছেন, এবং তার সঙ্গে দাদিবের ফ্যামিলি যারা যারা আছেন, তাদের সবাইকে মিলিয়ে আসলে যে কথাটা বলার সেটা হলো, আজকে যা শুনেছি তাছাড়া তার বাইরেও তার সঙ্গে যে আমাদের সম্পর্কটা ওটা ওখানেই তোলা থাক, ওটা একটা অন্য রক্তের সম্পর্ক। এখানে বাবলু আছে, বাবলু বিষয়টা জানে। বাট যে জিনিসটা এখানে আসলে সকলের জন্য এসছে সেটা হলো, আমার ছোট ভাইয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে অনেকগুলো নৌকাতে পা দিয়ে একবারে যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদেরকে নিয়ে আজকে যে দোয়াটা করছি, দোয়াটা যেন আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং করেন। দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে হয় কষ্টটা লাগছে, আমরা কিন্তু আমাদের পরিবারগুলোকে একটা জায়গায় দাঁড় করিয়ে না দিয়েই কিন্তু চলে যাচ্ছি আমরা আমাদের পেশার, আমাদের দক্ষতার একটা দৌড়ের ভিতরে থেকে। এই দৌড়টাকে ততটুকু সহনীয় পর্যায়ে আমাদের রাখা উচিত যতটুকুতে আমরা যেন দালিবের পথের মতন করে সময়ের আগেই না চলে যাই। দালিবের জন্য দোয়া, দালিবের মতন করে যারা আমাদেরকে ছেড়ে গিয়েছেন তাদের সকলের জন্য দোয়া, সকল পরিবারের জন্য দোয়া, এবং যারা যারা এখানে এসেছেন এবং যারা যারা আসেন নাই, এবং যারা যারা এসেছেন এবং আসেন এবং তাদের সঙ্গে যারা যারা জড়িত তাদের সকলের জন্য দোয়া, যেন করে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে একটা হালাল রুজির মধ্যে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। রফিকুন নবী রুমান একজন আছেন অনেকক্ষণ ধরে হাত তুলে। আচ্ছা আচ্ছা, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রফিকুন নবী রুমান। বেসিক্যালি আমি একজন এন্টারপ্রেনার। স্যারের সাথে আমার পরিচয় 2017 সালে গ্রামীণ ফোন এক্সেলেটরে, যখন আমার স্টার্টআপ টপ 10-এ হয়, তখন তিনি বিচারক ছিলেন। তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। মহাখালী অফিসে ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। তো তখন একটা স্বপ্ন ছিল সাইবার সিকিউরিটি ফার্ম করার, এটা নিয়ে আমার সাথে অনেকবার উনি বসেছিলেন, কিন্তু আনফরচুনেটলি কোনো একটা ডিসিশন মেকিং লেভেলে হয়তো এটা করা যায়নি। এরপর যখন মহাখালী থেকে ধানমন্ডিতে চলে আসেন, আমার সাথে প্রায় 7-8 বার উনি বসেছেন। আমার স্টার্টআপটাকে আমি এডুকেশন এন্ড ট্রেনিং একটা এডুটেক স্টার্টআপ করছি, উনি খুব পছন্দ করেছিলেন আমার স্টার্টআপটাকে, এবং অনেক আমাকে উনি জিনিস শিখিয়েছেন, এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এই বিষয়টা আনা যায় কিনা। ওনার অনেক কিছু ইমপ্লিমেন্টেশন আমি আমার এখানে করেছি, যেটা উনি আমাকে বলেছেন এইভাবে করলে মানুষ ভালো ইনফরমেশন পেতে পারে। সেভাবে আমি আমার স্টার্টআপটাকে ডিজাইন করেছিলাম। লাস্ট ওনার সাথে আমার 20-25 দিন আগে ওনার সাথে আমার কথা হয়। ইভেন প্যান্ডামিকের সময় আমাকে উনি নিজে থেকে ফোন করেছিলেন, রুমান তুমি তো এডুকেশন নিয়ে স্টার্ট আপ করছো, এখন তো এডুকেশন সম্পূর্ণ বন্ধ, তুমি তুমি কিভাবে সার্ভাইভ করছো? তাই তখন বললাম, স্যার আসলে এইভাবে সার্ভাইভ করছি। তো তখন আসলে আমার খুব মনটা ভরে গেছিল যে অ্যাটলিস্ট কেউ একজন আছেন যে উনি চেষ্টা করে যাচ্ছিলেন কিছু করার। অনেকের সাথে আমরা যোগাযোগ করি, কিন্তু অনেকে এত আন্তরিক হন না, কথা বলতে চান না, ফোন দিলে রিসিভ করেন না, কিন্তু স্যার কখনোই বিরক্ত হননি। এখানে অনেকে আছেন মুসলিম ক্যাপিটাল, তারা জানেন আমি কতবার গিয়েছি এখানে, তার সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি, কখনোই একটাবার বিরক্ত হননি, ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন। হঠাৎ করে সকালবেলা দেখলাম স্যারের এই নিউজটা পাইলাম, আরো কষ্ট পাইলাম যে আমি যখন স্যারের জানাজা করার জন্য মোহাম্মদপুরে যখন আমি যাই, আমি যাওয়ার কিছুক্ষণ আগেই স্যারের লাশটা নিয়ে চলে যায়। আমি অনেকক্ষণ মোহাম্মদপুর বাবর রোডে বসে আমি জাস্ট দাঁড়ায় থেকে আমার অনেক চোখের পানি পড়ছে। আমি কি করলাম, স্যারকে শেষ দেখা দেখতে পারলাম না। আমার সাথে স্যারের অক্টোবরের ফার্স্ট উইকে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেটাও হলো না। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এই দোয়া করি। এনার স্যারের মতো একজন এন্টারপ্রেনার লাভার মানুষ আমি খুব কমই দেখেছি আমার লাইফে। তো স্যারের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, এখনো দোয়া করি স্যার জন্য জান্নাতবাসী হন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল মজিদ কিছু বলবা? আমি একটু সরি মজিদ, একটা মিনিট ভাই। আমরা আসলে 8th ব্যাচের যে 8 জন মারা গেছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ইনভলভ করে আমরা সন্ধ্যা 7:30 থেকে আমরাই আমাদের একটা স্মৃতিচারণ এবং দোয়ার অনুষ্ঠান ছিল। তো সেটা শেষ করেই তারপরে ইউ মে হ্যাভ নোটিস যে আমাদের ব্যাচের আর কেউ আসে নাই, সবাই চলে গেছে। তো আমি আমাদের ওইটা সেশনটা শেষ করেই এখানে জয়েন করেছি। তো আমাকে কিছু বলতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আলমগীর কাছে এবং হামিদ ভাইয়ের কাছে আমি যদি একটু লিভ চাইতে পারি, সো আই উড লাইক টু be excused.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, মাশাআল্লাহ। না আসলে জি, আসসালামু আলাইকুম ভাই, সিনিয়র এবং জুনিয়র ভাইরা। আমি আসলে শুনছিলাম, শুনতে শুনতে জুমার নামাজটা জাস্ট নামাজ পড়ে এসেই আবার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরোই আবার অন করে তারপর এই যে বাসায় চলে আসছি। বাট আমার মনে হচ্ছে না যে এটা যেন শেষ না হয়, যে এটা যেন চলতেই থাকে। মানে আমরা অনেককে চিনি না যারা দালিবের সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন। আমি হয়তো অনেকদিন ধরে ওর সাথে একদম খুব ক্লোজ টাচে নেই, কোনো প্রফেশনাল কোনো ইনভলভমেন্ট ছিল না, বাট ওনার পাশের লোকজন যেভাবে বললেন আমি মানে অ্যাস্টনিশড। আলহামদুলিল্লাহ, মানুষ ওই লেভেলে নিজের নিষ্ঠা, নিজের অনেস্টি এবং সিনসিয়ারিটি এবং মানুষকে ভালোবাসার যে একটা এক্সাম্পল দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস করেন আমি মানে বুঝতে পারছি না, মনে হচ্ছে না আমাদের সেই ছোট্ট দালিব বন্ধুটা না, আর অনেক কিছু আমরা হয়তো শুধু বন্ধু হিসাবে জানি, কিন্তু সে ওর বন্ধুত্ব ছাড়িয়ে বন্ধুত্বদের সাথে বন্ধু, আবার যারা যখন এন্টারপ্রেনার বিজনেসম্যান তাদের সাথে প্রফেশনাল, হি অলমোস্ট টাচ দ্য পিক পয়েন্ট। এবং আলহামদুলিল্লাহ সময় মতো ও অনেক কিছু করেছে, অনেক কিছু করতে পারেনি, বাট তারপরে আমরা সবাই মিলে ওর জন্য দোয়া করব। ওর হিউমিলিটি যে কোন পর্যায়ের, আমি ছোট্ট একটা ঘটনা বলি। 1989 সালে ও তখন ডানকানের কাজ করত। আমি আর বাসার গেছিলাম ওর হবিগঞ্জের ওখানে ডানকানের চা বাগানে, দুদিন আমাদেরকে বললো তোরা আয়। তো আমরা যেতে যেতে রাত হয়ে গেল অনেক, আমরা ওই হেঁটে হেঁটে প্রায় 3 মাইল মতো গেলাম বাস থেকে নেমে। তো ওর ওখানে যে যে আপ্যায়ন এবং যে ওর শান শকত দেখলাম, মানে কোম্পানি থেকে যে অফার করা হতো। পরের দিন দেখি ওই মালি বা ওদের কি বলে যে মানে বেয়ারা, সে এসব মোজা পরিয়ে দিচ্ছে। আমি বলছি কি রে মোজা, বলে না আমি দোস্ত এটা চাই না, আমি একদমই পছন্দ করি না, আমি চাই আই মাস্ট মানে ইনফর্ম দ্য আওয়ার কোম্পানি ইট শুড বি ডিসকন্টিনিউড। এটা একদমই আমি পছন্দ করি না, আমি আর নিজে পড়ি না, কিন্তু ও সব সময় এসে বলবে দারোয়ান সারপটাকে আমি মোজাটা পরিয়ে দিই। মানে ওই টাইপের একটা মানুষকে যেখান থেকে কোম্পানি থেকে পাচ্ছে, বা ওইটা একটা নর্মস মতো হয়ে গেছে, বাট হি ডিসরিগার্ডেড দিস, না এটা করা যাবে না। আমি কোনো একটা মানুষকে ছোট ভাবে দেখতে পারি না। মানে বিশ্বাস করেন শেষে তখন আমরা কেবল 89, এখন থেকে 31 বছর আগে, বাট স্টিল হি হ্যাড দ্যাট ইনগ্রেইনড ইন হিমসেলফ। মানে তখন মনে হচ্ছিল না আমরা সবাই এরকমই, বাট ও অনেক অনেক উপরে চলে গেছে, অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক, ওর ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে ওকে যেন তার প্রিয় বান্দাদের একজন করে নেয়, এটাই বলি। সবাই আমরা মিলে দোয়া করি, আমিন। কর্নেল আম্বিয়া আছে, কর্নেল না ব্রিগেডিয়ার জেনারেল বাদল, you want to talk? বাদল। হামিদ ভাই আসসালামু আলাইকুম। We can hear you. হামিদ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো। হামিদ ভাই আসসালামু আলাইকুম। আমাদের যারা সিনিয়র আছেন, আমার বন্ধু এবং পরিবারের এবং শুভাকাঙ্ক্ষী সবাইকেই সালাম। আসলে হামিদ দারিবের সাথে আমার কলেজ থেকে আসার পর, যদিও আমার পেশাগত পরিবর্তনের জন্য ওর সাথে খুব সখ্যতা ছিল না, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে ওর সাথে কথা হতো। কোনো এক সময় আমার স্টক এক্সচেঞ্জে একটা জবের জন্য আমার একটা অফার পেয়েছিলাম। তো সেই সুবাদে ওর সাথে আমি বেশ কিছুদিন অনেক ওর কাছ থেকে শিখেছি। তো সব শেষে এতক্ষণ সবাই যেটা বললেন, ওর পরোপকার বা অন্যের জন্য করার যেটা সাইড বলে গেল ঝাঁপায় পড়ে। 20 আগস্ট ও হঠাৎ করে একটা টেলিফোন পেলাম, আমাদের একজন বন্ধুর জন্য একটা কাজ করতে হবে, আমাদের ক্লাসমেট, এবং সেটা সেনাবাহিনীর সাথে একটু সম্পর্কিত। তা আমি বললাম যে ও টেলিফোন করছে না কেন, তুই কেন? সে বললো যে না, আমি একটু এটা এক্সপিডাইট করার জন্য, ও হয়তো তোর সাথে কথা বলবে। আমি বললাম ঠিক আছে। এবং যে যার কনসার্ন, ও পরে আমাকে রিং করলো। আমি বললাম যে তুই দালিবকে কেন বললি, আমাকে
তো সরাসরি বলতে পারতি। তো বললো যে না, দালিবের সাথে আমি ক্যাজুয়ালি আলাপ করছি, তোর সাথে কথা বলতে বলিনি। এটাই সবাই যে আমরা এতক্ষণ বললাম যে একজনের জন্য যে ঝাঁপায় পড়া। এবং সকালে আমি মোকাদ্দেমের কাছ থেকে খবরটা পেলাম, আসলে এই তখন এই সব বাকি সব স্মৃতি সবসময় চলে আসে। এবং আমরা, আপনারা জানেন, আমরা খুবই তাড়াতাড়ি 4 জন বন্ধুকে হারাইছি, এবং বিনু এবং রবি ছিল খুবই কাছাকাছি, এবং জোনায়েত এবং আমরা সবশেষ দালিবকেও খুব কাছাকাছি হারালাম। এবং বাবলু একটা আর্টিকেল লিখেছে আমাদের গ্রুপ মেলে যে আমাদের হামিদ ভাইয়ের জন্য একটু কারেকশন, আমাদের 7 নাম্বার, আমাদের একটা 618 একজন আরেকজন আছেন, যে 7 লাকি নাম্বার কিনা। আমি অনেকক্ষণ চিন্তা করলাম, বাবলু লিখেছিল আমাদের গ্রুপ মেইলে, তা আমাদের 7 নাম্বার দালিব। রাত অনেক হয়ে গেছে, আসলে আমরা ওর পরিবারের জন্য এবং যেটা বুবলির জন্য যেটা সাইদ বলে গেল সেটাই, যে মা আমরা আছি, আমরা তোমার পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। Thank you very much. Thank you for the correction. Ar keu? Anybody else? মুকুল ভাই, আপনি কিছু বলবেন? অস্ট্রেলিয়া থেকে আপনি তো এত রাত হয়ে আছে। মুকুল আছে নাকি? ব্যাচ মুকুল ভাই, মুকুল প্লিজ। মুকুল সরকার 10th ব্যাচে। ও 10th ব্যাচের মুকুল। হ্যাঁ, ওকে ওকে। মুকুল আনমিউট করেন। হ্যাঁ, গ্রেট। আসসালামু আলাইকুম হামিদ ভাই এবং সব সিনিয়র ভাইয়েরা এবং জুনিয়র সবাই যারা আছেন ও অন্যান্য যারা আছেন। আচ্ছা, আমি তো কলেজ থেকে বেরোনোর পরে তার সাথে আর কখনো দেখা হয়নি, কিন্তু যত কিছু শুনলাম আর কি, তো এক্সিলেন্ট। এবং এরকম একটা লোক দরকার ছিল দেশের জন্য, কিন্তু সে খুব তড়িঘড়ি করে চলে গেল আর কি। আমরা দোয়া করি তার জন্য আর কি। আর হামিদ ভাই যেটা বলতেছিলেন, আর আরেকজন হাবিব ভাই বলতেছিলেন যে আমাদের স্ট্রেস নেওয়ার দরকার, এত দরকার বোধহয় নেই আর কি। কেন আমাদের প্রাধান্য দেওয়া উচিত আমাদের ফ্যামিলি আর নিজের শরীরকে ফার্স্টে, আর খোদা তাআলাকে বিশ্বাস করে বেশি স্ট্রেস নেওয়া উচিত না, তার উপরে ভরসা করা উচিত বেশি। আমরা সবাই সবার তার জন্য দোয়া করি, তার ফ্যামিলির যেন ঠিক মতো এই শখটা কনজিউম করতে পারে, এই জন্য দোয়া করি আর কি। থ্যাংক ইউ। তার মেয়ে তো ছোট বোধহয় নাকি? না, প্রায় 20, around 20। আমি একটু কথা বলতে চাই এই উপলক্ষে। মুকুল ভাই এবং হাবিব ভাই যেটা বলেন যে স্ট্রেস নেওয়া উচিত কি উচিত না, মানে প্রশ্নটা হচ্ছে উচিত অনুচিতের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে দায়িত্ব কে যারা নেয় তারা নিয়েই নেয়। যারা দেশটাকে কিছু মানুষ ভালোবেসেছিল বলে কিন্তু দেশটা স্বাধীন হয়েছে, কিছু দায়িত্ব কিছু মানুষ নিয়ে নেয়, তাদের এত হিসাব কিতাব থাকে না। আমার মনে হয় যে আসলে এটা নিয়ে আসলে মানে সীমাবদ্ধ কথা বললে আমাদের জুনিয়ররা খুব ডিমোটিভেটেড হবে। আমি মনে করি যারা আসলে মানুষকে ভালোবাসে, যারা পৃথিবীকে ভালোবাসে, যারা মানুষের জন্য কিছু করতে চায়, ওদের এত হিসাব কিতাব থাকে না। এবং ডালিব ওই শ্রেণীর মানুষ ছিল। একটু থাকলে মনে হয় ভালো হয়, সবার জন্যই ভালো হয়। থাকলে ভালো হয় আর কি। এই ব্যাকরণটা জানে না এরা আসলে ব্যাকরণটা। যাক, ভালো লাগলো হামিদ ভাই জয়েন করে। আপনাদের শুক্রবারের প্রোগ্রামটা কয়টায় হয়? রোববারে বাংলাদেশ সময় 10:30 রাত্রি। ও, তাহলে তো আমার এখানে 2:30টায়। হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট। পরের দিন তো কাজ আমাদের এখানে। হ্যাঁ, দ্যাটস ট্রু। নির্ঝর, at the same time you have to take care of yourself to some extent, as much as you can, যাতে করে তোমার কন্ট্রিবিউশনটা আরো যাতে দীর্ঘায়িত হয়, না হামিদ ভাই, যারা আমরা দেশের চেষ্টা করি, বিশেষ করে ধরেন আমরা যারা কিছু কিছু সিস্টেমকে চ্যালেঞ্জ করে আগাতে চেষ্টা করি, আমাদের আসলে অনেক রকমের সংগ্রাম আছে আসলে। আমরা যারা সৎভাবে চেষ্টা করি অন্তত, ডালিবের সাথে সবচেয়ে বেশি শেয়ারিং ছিল এসব নিয়ে। কারণ গত বছর যখন বই বেরোলো
ওর বইমেলাতে, তখন আমি গত 2 বছর ধরে বইমেলাকে একটা শেপে আনার চেষ্টা করছি, জাস্ট ফ্রি অফ কস্ট। এটা একেবারে মানধাত্তা আমলের একটা সিস্টেম এটা হয়। এবং ডালিবি আমাকে প্রথমে কিন্তু শক্তি দিয়েছে যে তুই যুদ্ধে ঝাঁপিয়ে পড়, এবং ওর তো বইয়ের অনুবাদটা করেছিল খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যাই হোক, ওটা ওই সময় আমাদের বেশ একটা ইন্টারেস্টিং সময় গেছে। আসলে আপনি বলেছেন থ্যাংক ইউ, এটা তো আমার গুরুজন হিসাবে বড় ভাইরা বলবেনই, কিন্তু যেটা হয় যে আসলে যারা এই দেশে কিছু একটা অচল আচরণ ভাঙার চেষ্টা করে ওদের বিরাট বিপদ, ওদের পাশাপাশি কেউ নাই। তো ওই দিন আমাদের ওই রোববারে আমাদের তালিমের হালকায় বিশেষ করে নির্ঝরের কথা হচ্ছিল যে নির্ঝর শুড টেক কেয়ার অফ হিমসেলফ। I don't know why তোমার কথা কেন আসলো। I'm conveying that. Are you okay, Abba? What happened? মাথায় বাড়ি? না, ওই হামিদ ভাই, ওই যে স্ট্রেসের বিষয়টা যেটা, সেটা আসলেই সত্যি। আমার এই উপলব্ধি বা নলেজটা খুব রিসেন্টলি হলো। সেটা হচ্ছে যে স্ট্রেসে আমরা যে স্ট্রেসটা নেই বা আমরা যেটা মনে করি, বা আমরা যেটা মনে করি যে এই জিনিসটা আমার করা দরকার বা আমাকেই করতে হবে, এই পুরো জিনিসটা কিন্তু আসলে শয়তানের একটা ফাঁদ আর কি। আমাদেরকে আল্লাহর উপরে যে বিশ্বাস সেটার থেকে দূরে সরায় নেওয়ার জন্য, এবং আমাদেরকে একটু অহংকারী করে দেওয়া যে আই ক্যান ডু এনিথিং অর আই ক্যান ডু এভরিথিং। whereas এই জিনিসটাকে যদি জাস্ট দ্য আদার সাইড অফ দ্য কয়েন, নির্ঝর, যদি আমরা ওইভাবে দেখি যে না, অবশ্যই আমরা যারা চেঞ্জ মেকার বা হুএভার ইজ চেঞ্জ মেকার, তাদের উপরে কিন্তু স্ট্রেস আসবেই। ওই স্ট্রেসটাকে যদি আমরা জাস্ট সিম্পলি নেই, আচ্ছা এটা তো আসবেই, আমরা যদি কনভিন্সড হই যে আমি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি সুতরাং আমার উপরে স্ট্রেস আসবেই, ডাজন্ট ম্যাটার, হোয়াট এভার কামস জাস্ট অ্যাকসেপ্ট ইট এন্ড গো ফরওয়ার্ড, এবং ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখাটা। চোখের সামনে অন্যায় থেকে বসে থাকবো না, অবশ্যই না, অবশ্যই না। কিন্তু আমি নিজেই সব করব, আমি নিজেই সব পারবো, এই জিনিসটা সেটা কেউ করে না। সেইটাই স্ট্রেসটা। নির্ঝর, না তুই শোন, মানে স্ট্রেস আমরা মনে হয় একটু বেশি বিতর্কে চলে যাচ্ছে। ডালিবের সাথে খুবই সম্পর্কিত, ডালিবের সাথে সম্পর্কিত কারণটা কি, আমি ডালিবে যে সে সবশেষে যে গেরিলা বইটা দিয়ে যে বললো, আমাকে বললো যে দেখ, ওর একটা পেইন ছিল মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে, সেটা অনেকে জানে ওর পার্সোনাল লেভেলে। তো ও যখন বললো যে ছবিটা করতে হবে, ছবিটা এখন এটা করতে হবে, এটা ওর কাছে ওর মনে হলো যে ওর মেয়ে, বাচ্চা কাচ্চা সবাই অনেকেই আসল গল্পটা জানে না, বলে কে করবে যদি আমরা না করি, কে করবে? এই যে আমরা না করলে কে করবে, এটা তো আসলে একটা কনসিডারেশন থেকে চিন্তাটা মাথায় আসে। তখন তো আসলে নিজের ক্ষমতা, আর যারা আমি মনে করি যে আসলে হয় কি, সারা পৃথিবীতে কিছু মানুষ নিজেকে নিয়ে ভাবেনি বলে পৃথিবীতে আমরা অনেক আনন্দে আছি। এই যে আমরা আজকে কথা বলছি, টেকনোলজিক্যালি এত কিছু হয়েছে, সবকিছু কারা এসব বের করলো, এসব আবিষ্কর্তা বলি যাদের কথাই বলি, তারা তো শয়তানকে দিয়ে প্ররোচিত হয়নি, তারা মানুষকে ভালোবেসে জিনিসগুলো করেছে, আমরা যা কিছুই বলি না কেন। সো আমার মনে হয় যে আসলে এই বিতর্ক কখনোই শেষ হবে না, যার করা সে করবে, আর যারা মায়া করে বলবে, আসলে যেমন হামিদ ভাই বলেছে, হামিদ ভাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সবসময় বেঁচে তো বেঁচে না থাকলে তো কিছুই হবে না। আজকে যত কথাই বলি না কেন, ডালিবের শেষ দিকে যা যা বলে গেল, একদম ওই দিন আমার মানে এতটাই ওর অভিমান হয়েছিল যে সে আমার জন্য ওয়েটও করেনি, বাড়ির নিচে সে বইপত্র রেখে দিয়ে চলে গেছে। আমি বলেছি তুই ওয়েট কর, আমার নিচে দূরে দাঁড়িয়ে কথা বলি, সেটাও সে ওয়েট করেনি। সো এখন আমরা যত কথাই বলি না তাকে নিয়ে, আর তো ওই ওকে দিয়ে তো মানে ওর সাথে কানেক্টেড করে জিনিসটা হবে না। সো আসলে আমার মনে হয় এটা নিয়ে আসলে বিতর্কের কোনো কিছু নাই, একদল এই জিনিসটা করে যাবে, একদল মাঝখান থেকে প্রশ্ন তুলবে, আর একদল উপভোগ করবে, এটাই পৃথিবী, এটাই ভারসাম্য। আসলে নির্ঝর, সাইদ যেটা বলতে যাচ্ছে, হোয়াট এভার আই কুড আন্ডারস্ট্যান্ড, সেটা হলো যে আমার যতটুকু করার আমি করি, তারপরে আল্লাহর উপর ছেড়ে দেয়া, এরপরে স্ট্রেস না নিয়া, because I cannot do beyond a certain point. আমি তাহলে আপনাকে একটা অনুরোধ করবো হামিদ ভাই, এটা নিয়ে যেহেতু আলোচনাটা হলো, আমি শিওর যে এটার পরে এরকম পরিস্থিতি অনেকেই পড়বে। কোনো একটা দিন যদি আমাদের অর্কার ভাইরা যদি যারা আগ্রহী থাকবে, এটা নিয়ে আমরা খুব স্পেসিফিক যদি আলোচনায় ঢুকি, আমরা একটা মত বিনিময় করতে পারি, তাতে অনেকেই উপকৃত হতে পারে। কারণ আমি মনে করি অনেকেই স্বপ্ন দেখে, অনেকেই বিষয়ে অনেকে কনফিউশনে থাকে, এটা নিয়ে যদি আলোচনা হয় অনেকে আমরা শেয়ার করতে পারবো অনেকের পেইন। এটা যদি আপনি বলেন তাহলে আসলে যদি আমরা একটু উদ্যোগ নিতে পারি, একদিন আমরা ওপেন ডিসকাশন করি এটা নিয়ে। very good idea, you're a man of ideas. না, থ্যাংক ইউ। যদি কারো কিছু বলার থাকে, যাতে মনে না করে যে আমি বলতে পারলাম না, এটা বলতে চেয়েছিলাম, এখনো সুযোগ দেওয়া হচ্ছে।
যদিও সময় পার হয়ে যাচ্ছে, যারা যাওয়ার তারা চলে গিয়েছে। আমি একটু বলি, ওই দালিবের সাথে আমার কমিউনিটি এক্সচেঞ্জ নিয়ে ও যখন প্রথম আইডিয়াটা ফ্লোট করলো, তো আমার সাথে বেশ কিছু ডিসকাশন হয়েছিল এবং আমার কিছু আইডিয়া বা আমার কিছু ভিশন আছে যেটা ওর সাথে এটা মিলে যায় আর কি। তো বেসিক্যালি আমি তো ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তো সেখানে আপনার ওই পিপলস পার্টিসিপেশন, বেসিক্যালি ফার্মার্স কালেকটিভ অ্যাক্টিভিটিস, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমিও ওই ধরনের একটা বটম আপ অ্যাপ্রোচ টু 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 অ্যাকচুয়ালি এম্পাওয়ার করা ফার্মারদেরকে, বিকজ আমাদের দেশে কিন্তু ফার্মাররা সবসময় তারা ডিপ্রাইভড। ও ফসল বেশি হলেও ডিপ্রাইভড, বাজারের দাম কমে যাবে। ফসল যদি সমান সমান হয় তাহলেও সে ওই দাম পাবে না, ফড়িয়ারা তাকে ডিপ্রাইভ করবে। এবং গভর্নমেন্টও এমনভাবে প্ল্যান করবে যে ফসল যখন হারভেস্ট হবে তার 1 মাস পরে প্রকিউরমেন্ট করবে, এবং এই 1 মাস ওই ফার্মারের পক্ষে ওইটা হোল্ড করা বা এক জায়গায় করা, মানে স্টোর করা সম্ভব না, ওকে কম দামে বেচে দিতে হবে। তো এইগুলা নিয়ে খুব ইন্টারেস্টিং ডিসকাশন হতো এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি যখন বললাম যে দেখ আমি এই ধরনের কাজ করি, আমি ওই ফার্মার গ্রুপকে অর্গানাইজ করি এবং গভর্নমেন্টের পার্টনার হিসেবে ফার্মার গ্রুপটাকে আমরা স্ট্যাবলিশ করছি, এবং বেসিক্যালি আমরা পরে ভ্যালু চেনের সাথে এদেরকে করব, লিঙ্ক আপ করব, এবং পুরো দেশে একটা ফার্মার অর্গানাইজেশন থাকবে। তো হি ওয়াজ ভেরি এক্সাইটেড। তখন বললো যে ঠিক আছে, তাহলে মাই ফার্স্ট লেভেল অফ স্টেক হোল্ডার উইল বি দিস কাইন্ড অফ ওয়াটার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, ফার্মার গ্রুপস, এবং যাদের কাছ থেকেই আমরা এই ইয়েগুলো করব। বাট আনফর্চুনেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে গভর্নমেন্টের যে পারমিশন টু 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 স্টার্ট দিস কমোডিটি এক্সচেঞ্জ, দ্যাট ওয়াজ নেভার বিন গিভেন। অ্যান্ড এটা ওর সেই ড্রিমটা তো হলো না আর কি। তো বাট I still continue through our government projects. Actually, recently আমরা একটা প্রজেক্ট করব ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্সিং গভর্নমেন্টের সাথে পার্টনারশিপে। তো সেখানে কিন্তু এই ধরনের এই যে ফার্মার্স গ্রুপ থাকবে এবং যাদেরকে আমরা এম্পাওয়ার করব, যাদেরকে উই উইল লিঙ্ক আপ উইথ দি ভ্যালু চেইন, এবং ওদেরকে ট্রেন করব, ব্যবসার সাথে লিঙ্ক আপ করব। ইভেনচুয়ালি যদি এই গ্র্যাজুয়ালি আমরা এই ধরনের প্রজেক্ট আরো ফার্দার করতে পারি, তো কোনো না কোনো দিন হয়তো গভর্নমেন্ট এটা বুঝতে পারবে যে না, উই নিড দিস কাইন্ড অফ ইনস্টিটিউশনস লাইক কমোডিটি এক্সচেঞ্জ। আর প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ অলসো সাপোর্টিভ। তো দেখা যাক, আশা করা যায় কোনো একদিন হয়তো দালিবের ড্রিম সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন জাফিরা। আসসালামু আলাইকুম। জাফিরা সুভাষ চৌধুরী। জি বলেন। জি বলেন আপনি। আমি আলমগীর ভাই, আমি আসলে আমি ওই যে ডক্টর ফাতেমা, আমি হলাম ডালিবের ওয়াইফের বড় বোন। আচ্ছা, ফাতেমা বলছি। সরি, আপনার পুরো নামটা তো জানতাম না। জি বলেন কাইন্ডলি, আমরা তো আপনাদের কাছে শুনতে যাচ্ছি। বলেন। না, ওটা আসলে জাফির আমের ইসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে। তো এতক্ষণ সবই তো আমি আর ডালিব তো পাশাপাশি, ডালিব আর আমাদের পাশাপাশি বাসা, জানেন তো আপনারা সবাই। সপ্তাহে 7 দিন না দেখা হলেও 5টা দিন তো দেখা হতো ডালিবের সাথে আর কি। তো সে অফিসের অনেক কিছু হয়তো আমরা বুঝতাম না, অনেক কিছু তার যে স্বপ্ন, অনেক কিছু হয়তো জানতাম না, কিন্তু সে কিন্তু এসে গল্প করতো আমাদের সাথে, অনেক কিছু বলতো। এবং আপনাদের অনেকের নাম আমরা জানি এইভাবে, যে এর সাথে এটা গল্প হলো আজকে, এর সাথে এটা গল্প হলো, সে কিন্তু বাসায় এসে এগুলো শেয়ার করতো। এবং ওই যে একটু আগে যে বলে গেলেন যে কমোডিটি এক্সচেঞ্জ, এটা যে ওর কি স্বপ্ন ছিল সেটা মানে বলা যাবে না। এবং এটা যদি কোনোদিনও এই দেশে হয়, আমার মনে মারুফের আত্মা শান্তি পাবে সেদিন। আর ভালো মানুষ বলতে যে কি বুঝায় আমি বুঝাতে পারবো না। তার মতো ভালো মানুষ আর বারবার আসে না, আসলে দেশে বারবার আসে না।
অফিসে যেমন ব্যস্ত, আবার বাসায় এসেও কিন্তু সে বাচ্চাদের নিয়ে হইচই করা বা খেতে যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, একটু সময় পেলে একটু ঘুরতে যাওয়া, এগুলোর মধ্যেও কিন্তু সে ছিল। আমি বলবো যে মানে স্বপ্নবাজ একটা মানুষ, যত ধরনের কোয়ালিটি থাকতে পারে একটা ভালো মানুষের মতো, সব ধরনের কোয়ালিটি মারুফের ছিল। আল্লাহ ওকে বেহেশতে নিক, সবসময় দোয়া করছি, আপনারাও দোয়া করেন ওর ফ্যামিলিটা যেন একটু শক্ত হয়ে দাঁড়াতে পারে, সবাই দোয়া করেন। আর ওর স্বপ্নগুলো যেন বাস্তবে রূপ নেয়, এটাও যেন দোয়া করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো ভালো কথা শুনে, যেগুলো হয়তো আমরা অনেক জানতাম বা জানতাম না, সবই শুনলাম। অনেক মনটা আরো অনেক ভরে গেল। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আর কেউ যদি কিছু বলতে চান, হামিদ ভাই একটু অফলাইন গিয়েছেন, আর যদি কেউ কিছু বলতে চান। আলমগীর ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম। আমি 21st ব্যাচ নিপোলো। তোমার নাম কি? নাম তোমার ভাই? নিপোলো 21st ব্যাচ আরসিসি। বলো ভাই, বলো। আসলে দালিব ভাইয়ের সাথে আমার কোনদিনই দেখা হয় নাই, বাট I was following him last few years actually. তো আমি তো এখানে আমার প্রথম 15 বছর ইউএসএ তে I was in financial market actually. I was a network engineer for New York Stock Exchange. এবং খুব কাছে থেকে দেখা আর কি যে ফাইন্যান্সিয়াল মার্কেটের লোকজন। আমি একসময় যখন একদিনের ঘটনা বলি, যখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে একটা ব্রোকার মারা গেল, so he was just ভিডিও টপ করে দিবেন। So nobody was I just somebody muted me, so I just unmute this. So আমি একটা ঘটনা বলি যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ফ্লোরে, তখন ফ্লোর ট্রেডিং হতো, তো ফ্লোরে একদিন একটা ব্রোকার, he has heart attack and he just fall on the floor. এবং nobody was carrying him actually. এবং তারা সবাই আর কি যার যার মতো ট্রেডিং করতেছে। একটু পরে দিচ্ছে, হয়ে যাবে এখন। তো একজন মাত্র জাস্ট ওখান থেকে একজন 911 কল করে দিছে, and that's it. So ফায়ার ফাইটার আসলো, এসে লাশটা নিয়ে গেল আর কি। That's how it is. So from that day on I thought this financial market is full of crooks. So আমি ওই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, তারপরে পাশে আমাদের ছিল কমোডিটি স্টক এক্সচেঞ্জ, ওগুলাতে গেছিলাম। সো বাট এই দালিব ভাই আমি যখন প্রথম থেকে দেখতেছি, তো আমার আর কি 11 ব্যাচকে আমি দেখছি, তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো 11 ব্যাচের বিদ্যুৎ ভাই আসতো, জুনায়েদ ভাই আসতো, জুনায়েদ মাসরুর ভাই আমাদের বাসায়। আমরা তখন ঢাকায় থাকতাম, খিলগাতে। তো আমার ভাই বড় ভাই তখন 16 ব্যাচের, আবু হেনা মুস্তফা কামাল, তো বড় ভাই ওই আসতো। তো এইভাবেই চিনি, কিন্তু ডালিব ভাইকে কোনোদিন আমার সঙ্গে দেখা হয়নি। কিন্তু আই ওয়াজ অ্যাকচুয়ালি হোপিং টু মিট হিম, ডালিব ভাই এন্ড জুনায়েদ ভাই, বাট ইটস আ ব্যাড লাক, আই নেভার হ্যাড দ্য চান্স টু মিট দেম অ্যাকচুয়ালি। বাট আর কি আমি ডালিব ভাইকে ঠিক স্বপ্নবাজ বলবো না, ইংরেজিতে বলে ড্রিমার আর কি। হি ইজ এ ড্রিমার। স্বপ্নবাজ বাংলাদেশে একটু খারাপ শোনায়, ইট ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি টু মি। সো আমার আসলে ইচ্ছা ছিল যে বাংলাদেশে যাই একসময়, ডালিব ভাইয়ের সঙ্গে কথা বলবো, we will figure out something, but anyway it didn't happen anyway. So but yeah, he is a good man. So may Allah rest him in peace and send him to Jannah. So thank you everyone. Bye. Allahumma ameen. Thank you, Nipolo. Okay. Anybody else? আমরা এখন শেষ করতে পারি তাহলে? শেষ করার আগে আরেকবার একটু জিজ্ঞেস করো, কারো যদি বলার থাকে, যাতে কোনো আফসোস না থাকে আমি এটা বলতে পারলাম না। ওকে, আলমগীর। আমি আদনান আরেকটু অ্যাড করতে চাই। মারুফ দালিব ভাই আসলে চিটাগং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করলেও ওনার কিন্তু রিলেশনশিপটা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতেও ছিল, প্রত্যেকটা এক্সচেঞ্জ গুলোর সাথে। এবং দেশের বাইরে শুধু সাউথ ইস্ট এশিয়া নাও,
ইউরোপেও ছিল, লন্ডন স্টক এক্সচেঞ্জের সাথে রিলেশনশিপ ছিল, টার্কির সাথেও ছিল, থাই স্টক এক্সচেঞ্জ গুলোর সাথেও ছিল। তো আমার মনে হয় এরকম ব্যক্তিত্ব খুব কম যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে বিদেশের বিভিন্ন এক্সচেঞ্জের সাথে তার একই সাথে যোগাযোগ ছিল এবং তার একটা অ্যাকসেপ্টেন্স ছিল সব জায়গাতে। আমরা যতটুকু জানি যে বাংলাদেশ স্টক মার্কেট গুলোতে আমরা স্টক মার্কেট কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। এক্সচেঞ্জ গুলোতে আমরা চিটাগং বা ঢাকা আমরা কিন্তু খুব ইজি অ্যাক্সেস পাই, কিন্তু বিদেশের এক্সচেঞ্জ গুলো কিন্তু খুব রেস্ট্রিক্টেড। এক্সচেঞ্জে গেলে কিন্তু এইভাবে একজন ভিজিটর বা একজন অফিসিয়াল অন্য কাজ থেকে খুব টোটাল প্রোটোকল মেনটেন করে না গেলে, পারমিশন ছাড়া গেলে কিন্তু কেউ ঢুকতে পারে না। সেই দিক থেকে ডালিব ভাই কিন্তু কমিউনিকেশন, তাদের সাথে অ্যাক্সেসটা খুব স্পন্টেনিয়াস ছিল। যে কোনো সময় যে কোনো এক্সচেঞ্জ ওনার একটা চিঠি পেলে বা ওনার একটা রিকোয়েস্ট পেলে তা খুব অনার করতো। এটা আসলে এরকম মানুষ আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে এই ধরনের ক্যাপিটাল মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করা, ক্যাপিটাল মার্কেটে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং ইন্টারন্যাশনালি নিজেকে ওই লেভেলে নিয়ে যাওয়া, এই ধরনের লোকজন বাংলাদেশে আসবে কিনা আমার খুব সন্দেহ হয় আসলে। থ্যাংক ইউ। স্যার এখানে স্যার আমি এখানে একটু অ্যাড করি আদনান ভাইয়ের সাথে। আমি একটা প্রোগ্রাম করেছিলাম পিআইএফএম এ থাকতে, নাম দিয়েছিলাম আমরা প্রোগ্রামটা ডিমিস্টিফাইং ডেরিভেটিভস। তো ভাইয়া যেটা আদনান ভাই যেটা বললেন যে বিভিন্ন এক্সচেঞ্জকে চিঠি দেওয়ার সাথে সাথে রেসপন্স, আমি স্যার না হলেও 20টা দেশের এক্সচেঞ্জকে চিঠিগুলো দিয়েছি। স্যার আমাকে দিয়েছিলেন এগুলো করার জন্য, যেহেতু প্রোগ্রামটা পিআইএফএম এর ব্যানারে হয়েছিল। সো আমরা প্রায় 11টা দেশের এক্সচেঞ্জের লোককে করেছিলাম ডিমিস্টিফাইং ডেরিভেটিভস। যেমন মেনশন করার মতো সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ, থাই স্টক এক্সচেঞ্জ, টিএক্স যেটা, তারপর ইন্ডিয়ার তো ছিলই এনএসসি, এফটিকেএমসি সাথে ছিল। এছাড়া ছিল হচ্ছে ইরান মার্কেন্টাইল এক্সচেঞ্জ, আফগানিস্তান একটা এক্সচেঞ্জ ছিল সেটা, আরো এরকম মোট 9টা দেশের এক্সচেঞ্জের লোককে আমরা একসাথে করতে পেরেছিলাম। দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল প্রোগ্রাম ছিল স্যার, এবং একটা সাকসেসফুল প্রোগ্রাম ছিল। না আমি দেখেছি স্যার যে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ এবং চিঠি দিতাম স্যার আমরা হয়তো মানে 2টা কি 3টা ওয়ার্কিং ডে, আফটার দ্যাট আমরা প্রত্যেকটা জায়গা থেকে রেসপন্স পেয়েছি, প্রত্যেকটা জায়গা থেকে। এবং যারা আসতে পারেনি, স্ক্যাডিউল ছিল, মিস করেছে, তাদের যে কি দুঃখ প্রকাশ, এটা আনবিলিভেবল স্যার। স্টিল নাও তাদের সাথে, স্টিল নাও আমার এবং স্যারের স্টিল নাও তারা এখনো খোঁজ নেয়, এখনো কাজ করে। এবং আরেকটা না বলে পারছি না, আমরা মালয়েশিয়ান 2টা ইউনিভার্সিটি ইউএসএম আর ইউএএম যেটা ছিল, যার সাথে আমাদের কোর্স করার কথা ছিল পিএফ, বাট উনি চলে আসছেন ওই যে স্টক সিএসসি যখন জয়েন করেন, এটা একটা অব্লিগেশন ছিল যে ই ক্যান নট বি ম্যানেজিং ডিরেক্টর যেমন আদার কোম্পানিতে, দ্যাটস আমাকে এটা লিভ করতে হয়েছিল। তো আমার দুঃখ থেকে যাবে, মালয়েশিয়ান 2টা ইউনিভার্সিটির সাথে আমার জয়েন্টলি 2টা প্রোগ্রাম করার কথা ছিল, খুব ইন্টারন্যাশনাল রিকগনাইজড প্রোগ্রাম, বাট আমরা সেটা করতে পারিনি। এছাড়া ইন্টারন্যাশনাল কনফারেন্স একটা আমরা করেছিলাম সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের সাথে পিএফএম ব্যানারে, সেটাও চমৎকার একটা প্রোগ্রাম ছিল। তো কমিউনিকেশনের ক্ষেত্রে স্যারের কাছ থেকে আমরা যে কমিউনিকেশন যে আমি যা শিখেছি সেটা আসলে আনবিলিভেবল। যেটা বললাম স্যার, ট্রেনিং, এডুকেশন, নতুন কিছু করা, কনফারেন্স, নতুন নতুন আইডিয়া। আমি স্যার জাস্ট একটা কথা বলতাম আর সাথে সাথে সেটা স্যার পিক করতেন, আমাদের মধ্যে স্বপ্নটা ছড়িয়ে দিতেন। স্বপ্নটা কিন্তু স্যারের মধ্যে রাখতেন না, এমন ভাবে ছড়িয়ে দিতেন আমরা মনে হতো যে সবাই সেখানে ড্রিম, সে একটা বোটের মধ্যে সবাই মনে হয় রয়ে গেছে। তো আনবিলিভেবল স্যার, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। থ্যাংক ইউ স্যার। Wonderful, Tanya and Adnan and everybody. Wonderful. আর কেউ? হয় কি এরকম যারা অনেস্ট এবং সিনসিয়ার লোক তারা নিজেদের সেলফ প্রমোট করতে পারে না। As a result, they don't become more widely known because they don't want to be widely known. Otherwise, দালিবের ক্যালিবারের মানুষের সারা বাংলাদেশে পরিচিতি থাকা উচিত ছিল এবং আরো অনেক উপরে লেভেলের থেকে কাজ করার কথা ছিল, কিন্তু he couldn't self promote himself, and এই ধরনের মানুষরা পারেও না সেলফ প্রমোট করতে। They're not in the forefront. The other point is that এই যে গত কয়েকটা যে আমাদের হলো এই ধরনের প্রোগ্রাম, I learned from every one of them, and I think I'm a richer person from the lives of each one of these human beings who passed away in the last couple of months.
each one of them, without any exception. We are all richer. We can learn from their lives. We can be better human beings. So that our children are proud of us, and our friends are proud of us, and our relatives are proud of us, and Allah is proud of us. I'm sure Allah will be proud of Dalib. And his Prophet will be proud of Dalib. এই হাদিসটা আমি বললাম, আমার কাছে মনে হয়েছে যে এটা দালিবের মতো মানুষের জন্য বলা। এরকম হাদিস আমি আর পাই নাই কোথাও। ঠিক আছে, তাহলে আজকে তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল আমাদের। আর যদি কারো কিছু বলার না থাকে, আলমগীর। 3.5 ঘন্টা ভাই। ও 3.5 ঘন্টা? 3.5 বুঝতেই পারি নাই। 3.5 ঘন্টা। বুঝতেই পারি নাই। অ্যাকচুয়ালি হামিদ ভাই, জালিবের যে গুণগুলি আছে, অনেকগুলি আছে, সবারই দোষ গুণে আমরা ভরা। He was a very honest person. Yes, yes. এটা হলো বেস্ট থিং, যেটা আমি ওকে দেখছি ফাইন্যান্সিয়ালি। আপনি যেটা বললেন যে ওকে সেলফ প্রমোট করতে পারেনি, ও চায়নি এই সমাজে ওকে সেলফ প্রমোট করতে। এই ধরনের সমাজে সেলফ প্রমোট করার কোনো মানে হয় না, তাহলে ওর ড্রিমস দেখতে পাবে না। He was a visionary. আমি যদি আমার সঙ্গে ওকে তুলনা করি, আমি অলওয়েজ দেখছি ও আমার তুলনা করে। So I could feel the difference between me and him. He was much ahead, much above. আর সব দিক দিয়ে he was so scholarly. এবং ওর ওই জিনিসটা যে অনেস্টি, সে ফাইন্যান্সিয়ালি সে কম্প্রোমাইজ করে না। মানে ও অনেস্টদের সঙ্গে মানে কম্প্রোমাইজ করতে চায় না, যে কারণে ওর জীবনটা, ওর লাইনটা ছিল আলাদাভাবে নিয়ে গেছে, তাই না? আমি ও যদি কম্প্রোমাইজ করতো, আজকে হয়তো বা সে অনেক পয়সা, হয়তো অনেক ফাইন্যান্সিয়ালি সে হয়তো কোটিপতি থাকতো, কিন্তু সে তো ওই কোটিপতি হতে চায় না। সে দেশকে একটা কিছু দিতে চাইছে নিজের আইডিয়াস এর মধ্যে, নিজে যেটা ভিশন দেখছে, সে ওই জন্য সে ওই জিনিসটা স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ, সে সেলফ প্রমোট করেনি, এই সেলফ প্রমোশনের দরকার নাই আমি মনে করি। আমাদের অনেক আছে, আমরা অর্কাতে যারা আছি, এই জিনিসটা আমরা খুব বেশি ভাবে ফিল করি এবং দেখছি, আমরা অনেকেই দেখছি, সবাই এটা বিলিভ করি। এই ধরনের আমরা চাই না, কারণ এই ধরনের ইয়েদের সঙ্গে কম্প্রোমাইজ করে ফাইন্যান্সিয়াল আমি কোটিপতি, লাখ কোটি হলাম, 1000 কোটি হলো, কি লাভ হবে? কোথায় নিয়ে যাবো নিয়ে টাকা? বরং I leave something behind for people to learn from my visions. যেমনটা আজকে দেখছি, আমি দালিবের প্রফেশন, আমি মেরিন ইঞ্জিনিয়ার, কিন্তু ছোটকাল থেকে বন্ধু ছিলাম, অলওয়েজ দেখা সাক্ষাতের মধ্যে আছি, এবং I always found him that he is always a মানে rebel. He is a rebel, যে এই গতানুগতিক এগুলির সঙ্গে কম্প্রোমাইজ করতে চায় না, স্যাক্রিফাইস করতে। দ্যাট অলওয়েজ সে তার নিজের স্যাক্রিফাইস করছে, অপরচুনিটিস গুলোকে স্যাক্রিফাইস করেছে, বাট he went ahead alone. That was the great thing about him. না, আলমগীর আরেকটা জিনিস আমি যোগ করব, ও তো প্রফেশনালি অনেক ভালো জায়গায় গেছে, মানে একদম টপে গেছে তার নিজের লাইনে, বা নতুন ইনোভেশনের দ্বারা নতুন কিছু করার চেষ্টা করেছে। বাট হি ডিড ফরগেট হিজ হিউম্যান গুড কোয়ালিটিস, তার হিউমিলিটি, তার সিনসিয়ারিটি, মানুষকে ভালোবাসার এই গুণ, এই দুইটা সাধারণত একসঙ্গে যায় না। মানুষ যখন একটু উপরের দিকে উঠে যায়, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে ডিকেইং হারাতে থাকে মানুষ। কিন্তু ওর ভিতর দুটো একটা কাপল ছিল, মানে যার জন্য যত মানুষ তার কাছে আসছে, অল অফ দেম লাভড হিম। এটা মানে অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। ওর একটা বিশাল বড় গুণ এটা, এবং বিশাল বড় প্রাপ্তি এত মানুষের ওর সম্বন্ধে যত ভালো ভালো বলছে, এবং তারা যে উপকৃত হয়েছে, তারা কোনোদিন হার্ট হয় নাই। মজিদ, এটাকে আমি বলি মুখোশ না পরা, বড় হয়েও মুখোশ না পরা। আমরা মুখোশ পরি, উপরে উঠে গেলে মুখোশ পরি, we become a different person. Yeah, exactly. না, ওর সাথে আমার অনেকদিন দেখা হয় নাই, শুধু 2017-তে গিয়ে আমার লাস্ট দেখা হলো, ওর অফিসে গেলাম। সেদিন আমি রোববারে হালাকাতে শেয়ার করেছিলাম। মানে সে যে কি করলো, মানে আমি 2-3 ঘন্টা ছিলাম, মানে যেন শুধু আর দুনিয়ার ওর সময় কারোর জন্য না, শুধু আমার জন্য। সব কাজ বন্ধ, বল তুই কি করবি, কি খাবি, কোথায় যাবি, আমাকে ওর অফিসে নিয়ে যাওয়া, তারপর মানে আরো কত কি, সে ছোটবেলার যত গল্প, তুই কি করছিস এখন, কেমন আছিস, মানে সেটাই, মানে ব্যস্ততার মধ্যেও যে আমাকে তখন বললো তুই অফিসে এসে
তুই আমার সাথে লাঞ্চ করবি, আমরা আমাদের একদম হোমমেড, আমরা রুটি বানাচ্ছি, আমরা রুটি খাবো আর সবজি, আর কিচ্ছু না। মানে ওর ভিতরে কত সিম্পলিসিটি, এবং এর ভেতরে যে তার সুখ আনন্দ যত রকমের মানে কমফোর্ট ওর ভিতরে ছিল, স্যাটিসফ্যাকশন ওর মধ্যে ছিল। যাক, আমাদের বন্ধুটা এখন আল্লাহ বেহেশতে নসিব করুক, এটা এবার বারবার খুব মনে হচ্ছে ওই রোববারের পর থেকেই। আল্লাহ। সোহেল মুসা আছে এখানে, মনে হয় 10th ব্যাচের সোহেল মুসা। ও তাই নাকি? 559 সোহেল মুসা ভাই, তাহলে আসেন, কথা বলেন, বহুত দিন দেখি নাই। সোহেল মুসা, প্লিজ আনমিউট। এই নামে তো কেউই নাই সোহেল মুসা ছাড়া। One and only in Orkate, the one and only Sohail Musa. 10 ব্যাচের। এই যে আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম হামিদ ভাই, আমি বসে বসে শুনতেছিলাম ডালিবের খবর পাওয়ার পর থেকে খুব মনটা খারাপ, ভাবলাম যে এইটা মানে। আপনি কি মিঠু ভাই? চেহারাটা একটু দেখান। ভিডিওটা অন করবেন কি? ইয়ে থেকে ভিডিওটা অন করেন, আপনি ভিডিও সিম্বলটা অন করে দেন, ভিডিওটা ওপেন করেন। হ্যাঁ, গ্রেট, নাইস টু সি ইউ अगेन। হ্যাঁ, আলমগীরের সাথে অনেকদিন পরে, মজিদের সাথে অনেকদিন পরে। আসসালামু আলাইকুম। You look the same, Sohail, you look the same. Hamid bhai, the appearance can be deceptive, Hamid bhai. Yeah, take it. Deceptive যে এই কারণে তারা দুই ভাই দেখতে একই রকম, মাঝে মধ্যে পাশাপাশি দাঁড়ালে ইউ গেট মিক্সড আপ। ছোট ভাইকে বড় মনে হয়, সেটা এখন আর পাশাপাশি দাঁড়ালে মিক্সড আপ হবে না আর কি। আসান ভালো, কিছুদিন আগে দেখা হয়েছে আর কি, রানার মেয়ের বিয়েতে, নির্ঝরের মনে নাই। আচ্ছা, থেকে আমরা ভালো, আমি খুব ডালিবের কথা শোনার পর থেকে মনটা খুব খারাপ, যদিও কলেজ থেকে বের হওয়ার পরে ডালিবের সাথে ওইভাবে আর দেখা হয় নাই, কিন্তু আমার মেমোরিটা, ডালিবের মেমোরিটা সেই ক্যাডেট কলেজের মেমোরিটাই থেকে গেছে আর কি। ওই সময়টা ওর সম্বন্ধে অনেক শুনছি এবং মানে প্রাউড ফিল করছি, কিন্তু ওদের এত তাড়াতাড়ি এই অসময়ে চলে যাবে আর কি, এটা তো মানে আনএক্সপেক্টেড এবং ইয়ে আর কি, হার্ট ব্রেকিং। দোয়া করি যাতে ওর বেহেশত না ইয়ে হোক। আর ওর সম্বন্ধে তো সবাই অনেক কিছু বলছে, আমি বরং মানে যেহেতু ওর সাথে অনেকদিন দেখা হয় না, রিসেন্ট কোনো মেমোরি নাই। আপনি যে এটা আলমগীর এবং হামিদ ভাই যেটা অ্যারেঞ্জ করছে, এটা দোয়া এবং সবাই এতজন যে যোগ দিছে, that sort of shows যে how popular he was. Thank you very much. He was loved by very lot of people. আলমগীর, আমার মনে হয় আজকের শেষ স্পিকার সম্ভবত সঞ্জিদা পারভিন, ওয়ালিউল মারুফ মাতিনের অনেক দিনের সাথে কাজ করেছে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে মারুফ মতিন স্যার সম্পর্কে বলতে গেলে আমি একটা কথাই শুধু মানে আমার বলবো যে আসলে আমি আজকে যে জায়গায় এখন মানে যে পজিশনে বা যেই জায়গাটায় আমি আসতে পেরেছি, জাস্ট অনলি ফর হিম। আর মানে আমি ভেরি মাচ ফরচুনেট, আল্লাহ, আমি বলবো যে ওনার মতো একটা মানুষের সাথে লাস্ট 5 years আমি ওতপ্রোতভাবে জড়িত। তার প্রত্যেকটা কাজের জায়গায়, প্রতিটা ক্ষেত্রে তার যত ধরনের যত কিছু ইনিশিয়েটিভ, সে কোনোটাতে আমাকে বাদ দিয়ে করেন নাই। এটা আমি আসলেই আমি বলবো আমি অনেক ভাগ্য নিয়ে হয়তো আমি আসছি অ্যাটলিস্ট এই মানে কাজের জায়গাটাতে। আর মানে ওনার সম্পর্কে আমার আসলে মানে বলার মতো মানে কোনো শক্তি নাই। আর আমি আরেকটা জিনিস বলবো, যেটা আমি আরেক মানে এই দিক থেকে আমি আরো সৌভাগ্যবান যে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি ওনার সাথে থাকতে পেরেছি। তো এই জায়গাটা আমি ওনার মানে আমি আসলে কথা বলতে পারছি না, যে দেখে আমি চুপ করে শুনছিলাম সবার কথা। এবং এখানে অনেকেই হয়তো আমাকে চিনেন বা আমি আপনাদের সবাইকে অ্যাটলিস্ট চিনি, নামে চিনি, ওনার
থেকে আমি গল্প শুনেছি সবার সম্পর্কে। কলেজের সেই ছোটবেলার দিন থেকে শুরু করে উনি গল্প করতে অনেক পছন্দ করতেন এবং সব ধরনের গল্প আমি ওনার কাছ থেকে শুনেছি। শুধু আমি না, আমার অফিসের প্রত্যেকটা কলিগের কাছে উনি গল্প করতেন। এখানে যারা আছে তারা সবাই এটা জানে। আমি শুধু এটুকু বলবো যে স্যার আসলেই হামিদ স্যার যেটা বলেছিলেন যে উনি অনেক কষ্ট পেয়ে চলে গেছেন, মানে মৃত্যু যন্ত্রণাটা যে কত কষ্টের সেটা অ্যাটলিস্ট মানে আমি দেখেছি। তো এই জায়গাটাতে আমি বলবো যে আপনারা যদি ওনার কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে, আপনারা তাকে অনেক ভালো করে চিনেন, জানেন। সো আমি ওনার মতো মানুষ আমিও দেখি নাই, মানে আমার লাইফে আমি ওনার মতো মানুষ দেখি নাই, ওনার মতো ভালো মনের মানুষ আমি দেখি নাই। আমি 5 বছরের পরিচয় আমি কখনো দেখি না উনি কাউকে হার্ট করে কিছু করছেন। ওনার পকেটে টাকা থাকতো না, যেহেতু আমি খুব পার্সোনালি ক্লোজলি ওনার সাথে কাজ করেছি, আমরা অফিসের কয়েকজন কলিগ। তো উনি ওনার পকেটে টাকা না থাকলেও আমরা অনেক কলিগই আমরা রাগ করতাম যে আপনি টাকা নাই তারপরেও কেন বই কিনছেন। উনি বইয়ের অনেক পাগল ছিলেন। ইউকে থেকে উনি অ্যামাজনের লাখ লাখ টাকার বই আমাদের অফিসেও পড়ে আছে। এছাড়া উনি যেটা করতেন যে কেউ ওনার কাছে কোনো সাহায্য চেয়েছে, ওনার পকেটে টাকা নাই, উনি যে কোনো ভাবেই হোক সেটা ম্যানেজ করে সে টাকা পাঠিয়ে দিয়েছে, জিজ্ঞেসও করে নাই কি জন্য লাগবে, কেন লাগবে। তো ওনার মতো ভালো মানুষ আবার মানে কবে আসবে বা কি হবে আমি জানি না, বাট সবাই একটু ওনার জন্য দোয়া করবেন। আমরা সবাই অবশ্যই তার জন্য দোয়া করব। উনি অবশ্যই আল্লাহর রহমতে বেহেশত নসিব করবে, আল্লাহ জান্নাতবাসী করবে। ধন্যবাদ। We can call it a day. If it's okay. অনেক রাত হয়েছে, অনেকে would like to retire. সামিদ ভাই আমরা অফ করতে পারি। খোদা হাফেজ। সেটাই। We prayed, whatever we said, আল্লাহ কবুল করেন এবং সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। সেটাই, আমরা সবাই যেন দালিবকে মনে রাখি, যখনই পারি একটু দোয়া করি তার জন্য। দালিব, জুনায়েদ মাসরুর, another person, এবং তার গুণাবলীগুলা অনুকরণ করি। এটাই তাকে স্মরণ করা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Pray for each other. আসসালামু আলাইকুম। দোয়া করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।